আজকের বিকেলটা বড্ড মধুর। আজকের বিকেলটা আলোকিত এবং আজকের বিকেলটা ভীষণ রকম উজ্জ্বল। এবং প্রিয় শ্রোতা, আজ সেরকম একজন আলোকিত এবং উজ্জ্বল মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমাদের অত্যন্ত প্রিয় আবৃত্তিকার, নন্দিত আবৃত্তি শিল্পী মুনমুন মুখার্জি। কেমন আছেন? ভালো। এখানে এলে তো আরেকটু বেশি ভালো থাকি। হ্যাঁ, আপনাদের এত এত ভালোবাসা, এত সমস্ত কিছু সবকিছুকে নিয়ে আরেকটু বেশি ভালো। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশে আসলে কেমন লাগে। এটা তো স্বজনের কাছে আসা। কি হয়, আমরা যেমন কি হয় নিজেদের বাড়িতে তো ভালোই থাকি খুব স্বাভাবিকভাবে, সেখানে ভালো থাকারই কথা। কিন্তু নিজেদের বাড়ি থেকে যদি আরেকজন আত্মীয়র বাড়ি বা পরম বন্ধুর বাড়িতে যাই, তখন যেমন আরেকটু ভালো লাগা হয়। অনেকদিন পর দেখা হলো, অথচ ভীষণ আপন কারোর সাথে দেখা হলো, এটা তেমন একটা অনুভূতি। এই একজন অত্যন্ত আপন মানুষ, আর আবৃত্তির মানুষ মানেই হচ্ছে আমাদের খুব আপন মানুষ। তো সেরকম একজন মানুষ যাকে আমি বলবো যে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষগুলো তাকে তার কণ্ঠে ছোঁয়ায়, তার কণ্ঠের মাধুর্যে কি বলবো যে এক ধরনের অন্য ছোঁয়া পায়। আজকের বিকেলটা সেরকম একটি ছোঁয়ায় আমাদের কাটবে, সেটাই প্রত্যাশা করছি। হ্যাঁ, আমরা একটু শুনতে চাই মুনমুন মুখার্জির কাছ থেকে। এই যে কবিতা বলছেন, আবৃত্তি করছেন, আপনি উপস্থাপনা করছেন, সাথে আপনার একটি সংগঠনও, সেখানে আপনি প্রশিক্ষণও দিচ্ছেন, এই সব কিছু মিলিয়ে মুনমুন মুখার্জি কিভাবে পথ হাঁটে? এই সব কিছু তো পথটা তো এরকমই। পথ যখন এরকমই, পথের চারপাশে যা কিছু থাকে সেগুলোকে সঙ্গে নিয়েই চলতে হয়। ঠিক একই রকম ভাবে সবকিছুকে সঙ্গে নিয়েই চলতে হচ্ছে। পথটা ওভাবেই ফুরিয়ে যাচ্ছে। আসলে কি হয়, এগুলো কোনোটাই খুব প্ল্যানিং করে নয়। আমি আবৃত্তি খুব ভালোবাসি, আমি আবৃত্তি চর্চা করি। আমি মাঝের বেশ 3-4 বছর দেশের বাইরে ছিলাম, প্রবাসে ছিলাম সে সময়। এবং তখন তার আগে 4 বছর বয়স থেকে আবৃত্তির সঙ্গে চর্চা খুব স্বাভাবিকভাবে। তার আগে একদম ছোট বয়স থেকে যে ধাপগুলো থাকে, প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি স্তর শিক্ষা, সেই সব পেরিয়ে আবৃত্তির সঙ্গে পথ চলা। এবং চলতে চলতে তার মধ্যে টেলিভিশনের সাথে আমার কাজের শুরু, সেটাও খুব ছোট বয়স থেকে। আমি যখন কলেজে পড়ি সেই সময় থেকে আমার টেলিভিশনের সঙ্গে আর কি যে সমস্ত কিছু উপস্থাপনা বা সঞ্চালনা সেই সময়। আচ্ছা, সঞ্চালনাটা সেই স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবনেই শুরু হয়েছিল, এবং সেটা টেলিভিশনে। আমি দূরদর্শনে সেই সময়, আমি তখন আবৃত্তি শিখতাম, বিভিন্ন মঞ্চে তখন আবৃত্তি অনুষ্ঠান পরিবেশন করতাম। তো সেই সময় তৎকালীন আমাদের দূরদর্শনে যিনি ডিরেক্টর ছিলেন, তার আমার কথা বলা বা আবৃত্তি খুব পছন্দ হয়। তখন একটা ছোটদের একটা অনুষ্ঠান হতো দূরদর্শনে। তিনি আমাকে বললেন যে তুমি একদিন এসো, আমি একটুখানি দেখবো যে তুমি কোনো জায়গাতে ওখানে সুইটেবল কিনা। এবার আমি তখন এমনি গেছি, ওরকম ঠিক ভেবে কিছু যাওয়া হয়নি। তো তার খুব পছন্দ হলো, তিনি বললেন যে তুমি এই অনুষ্ঠানটা সঞ্চালনা শুরু করো। এবার সেটি দেখে একটা মুখ হয়তো অনেকের যখন ভালো লাগে, তখন তা থেকে আরেকটি অনুষ্ঠানের জন্য ডাক চলে আসে, আরেকটি অনুষ্ঠান, এইভাবে আর কি চলা। মানে খুব প্ল্যান করে আমি এই কাজটা করব বলে আমি কাজটা করেছি এমন নয়। আমি ভালোবেসে আবৃত্তি করতাম। বাকিগুলো যেটা বললাম না, যে পথ চলতে চলতে চলে এসেছে, সেরকম সঞ্চালনা শুরু হয়ে গেল সেভাবেই। আমি যখন দুবাইতে, মানে আমি দুবাইতে ছিলাম 4 বছর, এই সব কিছু থেকে একটা বিরতি নিয়ে সেই সময়। তো আমার মানে সেই সময়ের যে থাকাটা, সেই সময়ের থাকার মধ্যে যখন আমার মনে হচ্ছে যে আবার কবিতার সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাচ্ছি, কারণ তখন এই যে কাজগুলো, সেই কাজগুলোর থেকে বেশ কিছুটা দূরে, টেলিভিশন থেকে দূরে, শুধুমাত্র কবিতার সাথে কাটানো, তখন মনে হলো নিজে আরেকটু বলতে ইচ্ছা করছে সেভাবে। আমার কিন্তু মনে হয়নি বা কোনো আমার টার্গেট ছিল না। মানে মানুষের তো অনেক সময় হয় একটা টার্গেট নিয়ে, সেরকম না। আমার বলতে ভালো লাগছে, আমি মনে হলো কয়েকটা রেকর্ড করি, সেরকম রেকর্ড করা, আবৃত্তিগুলো কয়েকটা রেকর্ড করা। তারপর তো সেগুলো ভীষণ রকম ভাবে, প্রথম আবৃত্তি থেকেই সেটা ভীষণ রকম ভাবে মানুষের কাছে পৌঁছেছে, একেবারে শুরু থেকেই। তার জন্য কখনো মানে
ভাবতে হয়নি, কিন্তু ভেবেও যে ওগুলো হয়েছে এমন নয়। আচ্ছা। আবার একই রকম ভাবে যে প্রশিক্ষণের কথা বলছেন, আমি কিন্তু নিজে থেকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া শুরু করি। আচ্ছা। আমি একদম শুরুতে নিজে যখন চর্চা করছি এবং নিজে সে তো দীর্ঘকাল ধরে করছি, নিজে অনুষ্ঠান করছি, সেই সময় হয়তো আমাকে ফেসবুকে, মানে আমি সোশ্যাল মিডিয়া কথাটা বরং বলি, সেটা সুবিধা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেকে মেসেজ করে বলছেন আমরা আপনার কাছে শিখতে চাই, কোনোভাবে কি শেখানো যেতে পারে। আমার তখন মনে হলো আমি কি শেখানোর যোগ্য বলে মনে করছেন এরা, কারণ আমি নিজেকে তখনও পর্যন্ত সেই জায়গায় যোগ্য কিনা কখনো বুঝিনি আর কি। তো তারা যখন একে একে আসতে শুরু করলেন এবং যখন আস্তে আস্তে আয়তনে বাড়তে শুরু করলো, সেটারও বয়স খুব বেশি নয়, 2 থেকে 2.5 বছর বয়স, তো তখন সেটাকে খুব সিরিয়াসলি নেওয়াটা শুরু হলো, এই আর কি। তার মানে অনায়াসে একটির পর একটি ধাপে আপনি অতিক্রম করেছেন কিংবা নিমগ্ন থেকেছেন, কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে কি আপনার আবৃত্তিটাই অন্যরকম স্পর্শ করে? আবৃত্তিটাই মুখ্য এবং সবচেয়ে বড় কথা, এই সবকিছুর মধ্যে থাকাটা সেটা কিন্তু সেকেন্ডারি, মানে এই যে যা কিছু এসেছে সেগুলো সেকেন্ডারি, সেগুলো আস্তে আস্তে এসেছে। এবং আমি একটা কথা আপনাকে বলি, আমি খুব কিছু ক্ষেত্রে খুব ফোকাসড কি ক্ষেত্রে, আপনার যদি মনে হয় যে আমি আমার জনপ্রিয়তা ধরে রাখার ক্ষেত্রে ফোকাসড, একেবারেই নয়, সেটা নয়। জনপ্রিয়তা ধরে রাখা বা এই বিষয়গুলো নিয়ে আমি ভাবিও না। আমি খুব ফোকাসড এই জায়গায়, আজকে আমি ঠিক যে জায়গাটাতে, কালকে যদি আমি সে জায়গায় না থাকি, যদি আমার কিছুই না থাকে, তারপরেও আমি আবৃত্তির সঙ্গে থাকবো এবং আমি একই রকম ভাবে যেমনভাবে ছিলাম আবৃত্তির সাথেই সেভাবে থাকবো, ততটাই ভালোবাসবো। মানে এইগুলো যেগুলো পথ চলতে চলতে এসেছে, এগুলো আজকে আছে, কালকে নাই থাকতে পারে, কিন্তু আবৃত্তি সবসময় থাকবে। এই যে একটি কথা আমরা শুনতে পাই বিভিন্ন দর্শকের কাছ থেকে, শ্রোতার কাছ থেকে, মুনমুন মুখার্জির নানান কবিতা শুনি বা শ্রোতারা যখন শোনেন, তখন আমরা একটি বিষয় খুব স্পর্শ করে আমাদেরকে, সেটা হচ্ছে মুনমুন মুখার্জির উপস্থাপনার ঢং। এই যে আপনি কবিতা বলছেন, আবৃত্তি করছেন, কোথায় ছুঁয়ে যায় বা কিভাবে আপনি এই চিত্রকল্পকে উপস্থাপন করছেন, রহস্যটা কি? কোনো রহস্য নেই, এটা অনুভব থেকে আপনাদের ভালো লাগে, এটা আমার কাছে প্রাপ্তি, কিন্তু এটার কোনো রহস্য নেই। মানে সত্যি কথা বলতে কি, যে কোনো কিছু যদি মানুষের মনকে ছুঁয়ে যায়, তার নেপথ্যে হয়তো আলাদা করে কোনো রহস্য থাকে না, চর্চা, ভালোবাসা, আবেগ, অনুভব, এগুলোই থাকে। সেটা যত তীব্র তত হয়তো আরো ভালো। সেটা আমার নিজের মনে হয়, সত্যি বলছি, আমি হয়তো আপনার কাছে যেটা খুব ভালো লাগলো, আমি নিজে যখন শুনি আমার মনে হয় হয়তো এই জায়গাটা আমি অতটা ছুঁতে পারলাম না, এই জায়গাটা হয়তো আরেকটু ছোঁয়া যেত। তো সেটাও যে সবটা ছোঁয়ার মতো এমন নয়, তার থেকে হয়তো বেশি ছোঁয়া যায় আমি ছুঁতে পারছি না, চেষ্টা করছি, আমরা ছুঁয়ে যাচ্ছি, আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, সেটা আমার প্রাপ্তি, আপনাদের ভালো লাগে। এই যে ভালো লাগাগুলো নানান সময় আমরা দেখি, যেমন আমাদের ভালো লাগে কিংবা শ্রোতাদের ভালো লাগে, বিভিন্ন মঞ্চে আপনি যখন উপস্থাপন করছেন, তখন ভালো লাগাগুলো আপনি খুব সরাসরি টের পাচ্ছেন। আপনার কেমন লাগে? খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে, মানে এটা সত্যি ভালো লাগার। যখন আমি দেখি এমনও হয়েছে শীতকালে প্রবল বৃষ্টি, সেখানে একটি মানুষেরও থাকার কথা না, শীতকালে প্রবল শীত থাকার কথা, কিন্তু প্রবল বৃষ্টি তার মধ্যে। এবার মাঠের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে খোলা মাঠ, কোনো উপরে কোনো কভার বা কিছু নেই, তো খুব স্বাভাবিকভাবে একজন মানুষেরও তো সেখানে আবৃত্তি শোনার জন্য দাঁড়িয়ে থাকার কথা নয়। আমি যখন গিয়েছি আমি দেখেছি যে মাঠে হয়তো একটিও লোক নেই। আমি জানি আজকে আমাকে এভাবেই বলতে হবে, কিন্তু আমাদের তো কিছু কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টের জায়গা থেকে সামনে মানুষ থাকুন বা না থাকুন আমাদের অনুষ্ঠানটা করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, যাই হোক না কেন, আমরা একটা কথা বলি, দ্য শো মাস্ট গো অন। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি যখন দেখছি যে কেউ নেই, আমি মঞ্চে ওঠার পর দেখি ছাতা মাথায় নিয়ে এক এক করে সবাই আসছেন এবং সেই সংখ্যাটা এত বেশি আর বৃষ্টি এত বেশি, আমি হয়তো তাদেরকে বলছি আপনারা ওই শেডের তলায় গিয়ে বা যে স্টলগুলো হয়েছে তার ভিতরে গিয়ে দাঁড়ান, আপনারা ওখান থেকেও শুনতে পাবেন। তারা বলছেন না না, আমরা এখানে দাঁড়িয়েই শুনবো, এবং ওখানে দাঁড়িয়ে একটার পর একটা কবিতার রিকোয়েস্ট করছেন। এটা একটা খুব বড় প্রাপ্তি, খুব বড় প্রাপ্তি। মানে এই ভালো লাগার কোনো শেষ নেই, এই ভালো লাগার সত্যি শেষ নেই। তবে এই ভালো লাগাটা মুহূর্ত, মানে এটা যদি মনে হয় জীবনের মুখ্য হিসাবে বা জীবনের সেরা মুহূর্ত হিসাবে পেয়ে গেলাম, তাহলে সেরার জন্য ছোটার আর কিছু থাকে না। আমার জীবনের সেরা মুহূর্ত বলে কিছু হয় না। জীবনটা যতটা বড়, তার সেরার যে মুহূর্তগুলো তার ব্যাপ্তি ততটাই থাকে আর কি। কোনো একটা সময় সেরাটা থেমে গেলে বাকি সেরার জন্য আর কিছু থাকে না, সেটা ছোঁয়ার জন্য।
সেরাটাকে ছোঁয়ার জন্য আসলে অনবরত একজন শিল্পীর সেই চেষ্টা থাকেই সবসময়। এগুলো সবসময় ইন্সপিরেশন, অনুপ্রেরণা। মানুষের ভালোবাসার থেকে বড় অনুপ্রেরণা কিছু হয় না। কিন্তু সাফল্য শব্দটা খুব আপেক্ষিক। আমি সাফল্য শব্দটা ব্যবহার করার থেকে আমি বলবো যে আমরা নিজেদের চর্চা সাধনা এগুলোকেই বেশি ভাবি, কারণ ওই সাফল্য জিনিসটা খুব আপেক্ষিক। ওটাকে ধরে আমি সফল, এটার থেকে বড় খারাপ আর কিছু হয় না যদি আমি ভেবে নিই যে আমি ভীষণ সফল। তার থেকে বড় কথা আমি সব মানে সাফল্যের জন্য না, আমি ভালোবেসে কাজটা করে যাই, এর থেকে ভালো কিছু হয় না যদি এই মানসিকতাটা থাকে। তার মানে অনবরত এবং প্রতিনিয়ত চেষ্টা এবং চর্চা একটি মানুষকে একটি জায়গায় পৌঁছে দেয়। সেক্ষেত্রে আমি একটু মুনমুন মুখার্জির কাছে জানতে চাইবো যে নতুনরা যারা আজ আবৃত্তিতে আসছেন, শিখতে চাইছেন বা সম্পৃক্ত হচ্ছেন, তাদের জন্য পরামর্শটা কি? তাদের জন্য পরামর্শ একটা খুব যেটা প্রয়োজনীয় পরামর্শ, সেটা হচ্ছে আবৃত্তি শেখাটা কিন্তু খুব বড় একটা বিষয়। আমরা 4 বছর বয়স থেকে শিখেছি, আপনিও নিশ্চয়ই অনেক আগে থেকে, আপনি নিজে একজন শিল্পী জানেন যে আমাদের চর্চাটা বহু দিনের, মানে কোনো একটা দিন হয়তো একটা কিছু পড়ে আমি আবৃত্তি শিল্পী হয়ে যাব ভেবেছি এরকম নয়। এমনি তো আমি নিজেকে শিল্পী বলে মনে করি না, শিল্পী মানুষ মনে করেন, মানে আমরা চর্চা করি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে এখন না মাধ্যমগুলো খুব সহজ মানুষের কাছে পৌঁছানোর, খুব সহজ হয়ে গিয়ে সেটা যদি খুব ছেলে খেলা হয়ে যায় তাহলে খুব মুশকিল। মানে আমি খুব সহজ, আমি একটু কষ্ট করে বোধহয় আমার মনে হয় আমরা যখন ছোট ছিলাম আমাদের একটা স্টেজ পেতে গেলে অনেকটা কষ্ট করতে হতো। আমরা একটা মঞ্চে 5 মিনিট আবৃত্তির সুযোগ পেলে নিজেদেরকে ধন্য মনে করতাম, এবং এই যে এইগুলো আমরা পেয়েছি অনেকটা কষ্ট করে, অনেকটা সাধনা করে, অনেকটা বেশি চেয়ে। এখন না চাইতেই পাওয়াটা বড্ড বেশি যদি হয়ে যায় তাহলে ঠিক ওগুলোর মূল্য কতটা সেটা সবসময় মনে থাকে না। তো আমি এক কথাটাই বলবো, আমরা যেটা পাচ্ছি সেটার যথাযথ ব্যবহারটা করা উচিত, এবং মূল্য দিয়ে ব্যবহারটা করা, মানে সেটার মূল্যটা বুঝে ব্যবহারটা করা উচিত। আর সবচেয়ে বড় কথা, যে কোনো কিছু পেতে গেলে তার জন্য কিছু মূল্য দিতে হয়। সেই মূল্য দেওয়াটা হচ্ছে নিজের সাধনা, নিজের সময়, নিজের পরিশ্রম। সেই মূল্যটা যেন তারা দেন। যারা আমাদের শ্রোতা তারা নিশ্চয়ই শুনবেন এই কথাটা, এবং যারা শিখতে চাইছেন নতুন, তাদের জন্য এই উপদেশটা কিংবা এই কথাগুলো খুব কাজে লাগবে, যে প্রতিনিয়ত চর্চা একজন মানুষকে একটি জায়গায় পৌঁছে দেয়, উন্নীত করে। কোনো জায়গায় পৌঁছানোর জন্য কেউ কিচ্ছু করা উচিত নয়, এটা একটা বিষয়। আমি যখন একটা শিল্প চর্চা করছি তাতে প্রধান বিষয় হোক ভালোবাসা, আমি ভালোবেসে করি, এবং তাতে আমি কোন জায়গায় পৌঁছবো সেটার হিসেবটা না দরকার নেই। সেই হিসেবটা সময় দেবে, যদি বা হিসেবটা সময় করুক, মানুষ করুক, সেটা অনেক ভালো। আমি সেটার জন্য নিজের যে ভালো লাগা ভালোবাসাটা সেটা একই রকম রাখি প্রত্যেকটা মুহূর্তে। খুব ভালো। আবৃত্তি নিয়ে আপনার ভবিষ্যতে কি ভাবনা? আবৃত্তি নিয়ে ভাবনা বলতে, আবৃত্তির মানে কবিতার সংখ্যা এত যে প্রত্যেকটি কবিতায়, মানে আমরা যদি একটা খনিতে আমাদের দেওয়া হয় তার থেকে কটা মণিমুক্ত আমরা নিয়ে আসতে পারবো, ঠিক সেরকমই বিষয়টা, যে আমরা যা আমাদের যে আকর রয়েছে, যে খনি রয়েছে, তার থেকে কতটুকুই বা আহরণ করতে পারছি। তো এর থেকে অনেক কিছু করার আছে, এখনো অনেক কিছু করার আছে। এক জীবনে কতটা করা সম্ভব জানি না, চেষ্টা করে যাওয়া। সেই চেষ্টাটাই অনবরত থাক, এটাই আমরা প্রত্যাশা করি। তো বাংলাদেশের একটি উল্লেখযোগ্য শ্রোতা মুনমুন মুখার্জিকে খুবই, তার কণ্ঠের এই দোতনাকে, তার উপস্থাপনাকে অত্যন্ত পছন্দ করে, যেটা আমরা মঞ্চে, ঢাকার মঞ্চে আমরা দেখতে পাই। সেই সব শ্রোতাদের জন্য আপনার কি বলার? শ্রোতাদের কোনো আলাদা করে দেশ হয় না, শ্রোতাদের জন্য আলাদা করে কোনো মানচিত্র বা সীমানা হয় না। শ্রোতা এবং যিনি শোনাচ্ছেন এরা দুজনই বড় আপনজন দুজনের। তার কারণ হচ্ছে যেখানে আর কোনো স্বার্থ থাকে না, আর কোনো কিছু প্রাপ্তির জায়গা থাকে না, শুধুমাত্র তাদের যে শিল্প বা তাদের যে সৃষ্টি সেইটাকে আপন করে নেন যারা, তাদের থেকে বোধহয় বড় বন্ধু বা বড় আপনজন আর কেউ হন না। তো তাদের জন্য বলার, এতটাই আপন হয়ে থাকুন, ভালো মন্দ দুটোই সমানভাবে আপন হয়ে সেভাবেই বলুন। মানে অবভিয়াসলি সমালোচনাটাও গ্রহণযোগ্য, শুধু ভালো বলতে হবে এই কথা বলি। ভালো লাগাটা হচ্ছে যেটা ভালো লাগে সেটাকে একদম, সেটা ভালো বলুন, এবং যদি কখনো ভালো না লাগে সেটাও বলুন, সেটাও শুনবো। এই যারা দর্শকরা আমাদেরকে শুনছে
তাদের জন্য কি আপনি একটি আবৃত্তি একটু ছোট্ট করে হলেও করবেন? সবার জন্য আমি করছি, একটা ভীষণ খুব কিছুটা অংশ করছি, এবং এটা না চিরকালীন। আমাদের তো রবি ঠাকুর এদেশ ওদেশ বা এদেশ ওদেশের নয়, সব দেশে সবারই আপনজন। তেমনই একটি কবিতা, বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ সিকি পয়সাও ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভাগে কতক পড়বে, পরের ভাগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমনি ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আত্মরবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যাও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লাও সহজে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা মুনমুন মুখার্জি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। এত সুন্দর সুন্দর যে প্রশ্নগুলো, সেই প্রশ্নবান, এবং আপনার কবিতার আমি যথেষ্ট ভক্ত, তার চেয়েও বড় কথা। তো সুতরাং সামনাসামনি আলাপচারিতা খুব ভালো লাগলো, মনে থাকবে। এবং নিশ্চয়ই আমাদের শ্রোতারাও এই আলাপচারিতা পছন্দ করবেন, ভালো লাগবে। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাই এরকম পর্বগুলোতে আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা মুনমুন মুখার্জি আপনাকে।